অবৈধ মহাজনী ব্যবসা, অবৈধ সুদের ব্যবসা, হাওলা ব্যবসা, চুরি চামারি ছিনতাই, এ সমস্ত নিয়েও অনেকে ব্যবসা করে। এখন এই ব্যবসাগুলোর একটা চরিত্র আছে, সেটা আপনারা সকলেই জানেন, যে যদি এই ব্যবসাগুলোর যারা মালিক তাদের যদি পতন ঘটে, তারা যদি দুর্বল হয়ে পড়ে, তখন চারপাশ থেকে তাদের পাওনাদার ছেঁকে ধরে। এখন ঠিক এই রকমই অবস্থাটা হয়েছে পতন হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস নামক একটি জনবর্জিত সমাজের উচ্ছিষ্ট একটি দলের। কিন্তু ব্যাপারটা কি এখানেই থেমে থাকে? এখানেই থেমে থাকছে না। তার কারণ কি? এই ব্যাপারটা ওই তো ছোটখাটো ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপ্তি, এবং যেখানে যার সাথে আমাদের দেশের নিরাপত্তা, ভবিষ্যৎ সমস্ত কিছু জড়িত ছিল। কিন্তু তার পিছনে ছিল মূলত একটা বিশেষ বিষয়, সেটা কি? আর্থিক লেনদেন। চতুর্দিকে খেয়াল করে দেখুন, যেখানে যেখানে যারা যারা ধরা পড়ছে সবটাই ওই তোলাবাজি, লুণ্ঠন, চুরি, বেআইনি অর্থের লেনদেন, জমি লুট ইত্যাদি ইত্যাদি। আর এগুলো তো গেল এই চুরি চামারি লুণ্ঠনের বিষয়। এখন এইগুলো করতে গিয়ে যে পদ্ধতিগুলো অবলম্বন করেছে তারা, সেগুলো কি? লোকের ঘর জ্বালিয়ে দেওয়া, মহিলাদের ওপর অত্যাচার, নির্যাতন, পরিবারকে ভয় দেখানো, এই লম্বা লিস্ট, এক একজনের এক এক রকম। এখন পুরো ব্যাপারটা যখন ঘটেই গেছে, তখন এখানে ছোট্ট ছোট্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন, নিজেদের গ্রাম শহর গলিতে গলিতে একটা মেম্বার, একটা কাউন্সিলর অথবা একটা চেয়ারম্যান অথবা কিছুই না, শুধু তৃণমূল নেতা, এটাই তার পরিচয়। এইটুকু কাজে লাগিয়েই এক একজনের কি বেরোচ্ছে না মশাই, 1000, 2000, 10,000, 1 লাখ, 10 লাখ, 50 লাখ, এসব না, 1 কোটিও না, শয়ে শয়ে কোটি টাকার সম্পদ। তাহলে শুধু দর্শকবৃন্দ, শুধুমাত্র একটা কাউন্সিলর অথবা একটা নেতা, পাতি নেতা, তারই যদি সম্পদের পরিমাণ শয়ে শয়ে কোটি টাকা দাঁড়ায়, তাহলে পুরোটা কল্পনা করে নিন তো কি বিষয় দাঁড়াতে পারে। আজকে এই এপিসোডে একটি বিশেষ জিনিস আপনাদের সামনে, সেটি নিয়েই তুলে ধরব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। বন্দে মাতরম। বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ আত্মরক্ষা, আত্মসুরক্ষা, আত্ম অস্তিত্ব রক্ষার কারণে যে ভোটের রায় দিয়েছে, সেই ভোটের রায় তো একটি ভোটে একটি সরকার পাল্টে যায়, সেরকম এখানেও হয়েছে। কিন্তু এটা সেটা নয়, এটা সেটা ছিলও না। বহু এপিসোডে বলেছি, এটা ছিল ধর্মস্থাপনের, এটা ছিল ধর্মস্থাপনের ভোট, অস্তিত্ব রক্ষার ভোট, দেশ রক্ষার ভোট। এখন এইটা ভোটে যাওয়াতে যেটা ঘটেছে, ওই যে বলেছিলাম, তৃণমূল কংগ্রেসের যারা যারা বস, তারা এবার তো হিসাব চাইছে। এটা আমি ভোটের পরেই বলেছিলাম, এই হিসাব তারা চাইবে, এই হিসাব কিন্তু ছেড়ে দেবে না, তারা চাইবে। এখন এই হিসাব যখন চাইতে যাচ্ছে একজন আর একজনের কাছে হয়ে, সেটা বিদেশ থেকে পর্যন্ত, যেটা বহু বহু সংবাদ মাধ্যমে বহুবার, এমনকি আমরা মানুষের ভাষা থেকে বহুবার তুলে ধরেছি, ডিপ স্টেট থিওরি, ওই INDIA, মহা অশুভ একটি জোট, দেশের পক্ষে ক্ষতিকর একটি জোট যখন থেকে তৈরি হয়েছিল, তখন থেকেই এই টুকরে টুকরে গ্যাং, যারা কিনা দেশকে টুকরো করেছে বছরের পর বছর ধরে, এমনকি স্বাধীনতা, দেশের যে স্বাধীনতা, সেটাকে টুকরো টুকরো করে দিয়েছে কংগ্রেস। তৎপরবর্তীতে সেই কংগ্রেস ভেঙে 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 যে সমস্ত অস্তিত্বগুলো তৈরি হয়েছে, খেয়াল করে দেখুন, তাদেরও চরিত্র সেই টুকরে টুকরে করে দেওয়ার চেষ্টা, দেশকে ক্ষতি করবার চেষ্টা। যেখানে যেখানে যে যে রাজ্যে যে যে আঞ্চলিক দল
মিলেই জোটটা তৈরি হয়েছিল। এদের মূল এজেন্ডাই হচ্ছে দেশ বিরোধী এজেন্ডা। আর এরা কিন্তু সব কটাই খোঁজ করলে প্রচুর তদন্ত হয়েছে, ধরা পড়েছে, জেল হয়েছে। কি পাওয়া গেছে? বহু ক্ষেত্রেই পাওয়া গেছে এদের সঙ্গে কোনো জঙ্গি যোগ, এদের সঙ্গে কোনো পাকিস্তান, দুবাই, আন্ডারওয়ার্ল্ড ডন, দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, ছোটা রাজন থেকে শুরু করে কি নয়। আর রিসেন্টলি পশ্চিমবঙ্গের ভোটের আগের যে চিত্রটা আমরা মানুষের ভাষায় এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম, যেখানে মার্কিন এজেন্ট সে ঢুকে ড্রোন প্রশিক্ষণ দিতে যাচ্ছে কোথায়? মায়ানমারে। রোহিঙ্গা ব্যাপারটা ভুলে যাবেন না কিন্তু। কেন রোহিঙ্গা করে এখানকার অস্তিত্ব রক্ষার জন্য মানুষ এবং তৎকালীন নেতা শুভেন্দু অধিকারী কেন চিৎকার করতেন, কেন বিজেপি চিৎকার করত এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে। আর আজকে এই যে দিল্লি গমন, এই দিল্লি গমন কি শুধুমাত্রই এখানে দলটা ভেঙে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে? হ্যাঁ, 60-এর ওপর বিধায়ক আলাদা অস্তিত্ব তৈরি করেছে, বিরোধী দল হিসেবে ঘোষণা করেছে নিজেদেরকে, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেনে নিয়েছেন স্পিকার। সেটা নিয়ে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ছুটছেন বলে শোনা যাচ্ছে। এবং এদের কাজটাই এই, কিছু না কিছু নিয়ে তারা ব্যস্ত থাকতে হবে, অস্তিত্বটা বাঁচিয়ে রাখতে হবে, তারপরে আবার ক্ষয়ক্ষতিতে লেগে যেতে হবে, মানুষ শোষণে লেগে যেতে হবে। এখন সংখ্যায় আসি, লোকসভায়, রাজ্যসভা এবং লোকসভা মিলে 42 জন আছেন ওনাদের। এখন সেইটা সঙ্গে যদি যোগ দেন, এইটা নিয়ে আমি আগামী এপিসোডে আসছি, সেটার সঙ্গে যদি যোগ দেন যে রাজ্যসভায় যে সাংসদরা আছে এনাদের রাজ্যসভায় আগামীতে ইলেকশন। সেই ইলেকশন কবে? 18 তারিখ। নাম জমা দেওয়ার তারিখ, লাস্ট ডেট কবে? 8 তারিখ। উইথড্রল 11 তারিখ। কিন্তু এখানে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচন এখন হচ্ছে না, হচ্ছে তো সেই গুজরাট, হচ্ছে কর্ণাটক, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোতে 24টা আসনে রাজ্যসভায় ইলেকশন হচ্ছে। আবার ওদিকে লোকসভায় দেখুন, সেখানে কোনো নির্বাচনের কোনো বিষয় নেই, কিন্তু লোকসভায় এদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা, যেটা আমাদের কাছে সূত্রের খবর এবং আপনাদের কাছেও এখন অনুমেয়, যথেষ্ট অনুমেয়। কাকলি ঘোষ দস্তিদার, এখানে যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিল, ওখানে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নাকি একটি আলাদা অস্তিত্ব, স্বকীয় অস্তিত্ব তৈরি হচ্ছে, যেটা আমি ভোট রেজাল্ট বেরোনোর পরেই বলে দিয়েছিলাম আপনাদেরকে যে এটাই হবে। বিধানসভায় এটা হবে এবং লোকসভাতেও এটা হবে। ওয়ান থার্ড যদি মেজরিটি থাকে কোনো দলের, তারা যদি ত্যাগ করে আলাদা অস্তিত্ব গঠন করে লোকসভায় বসতে চায়, তাতে কোনো দলত্যাগ বিরোধী আইন তাদেরকে ঠেকাতে পারে না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গমন, তিনি গেলেন, আর এখানে তারা সব হাত তুলে মেনে নিল, না যাব না। ব্যাপারটা কি এতটাই সহজ? ব্যাপারটা এর থেকেও অনেক বেশি জরুরি। তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো সংখ্যা নেই, কেউ ওনাদের পাশে নেই। আর এই পাশে নেই যাদের কোনো সংখ্যাই নেই, যারা জনবর্জিত, জনগণ যাদের এই এখন ট্রিটমেন্ট দিচ্ছে, তাদেরকে কেন INDIA জোটের অন্যরা, এই ধরে নিন রাহুল গান্ধী থেকে শুরু করে আরো যারা আছেন, ওই টুকরে গ্যাং যেটাকে আমি বলি, ওই জোটটাকে, তাহলে তাদের কাছে এনাদের আর ভ্যালুটা আছে? যদি আপনার হাতে সংখ্যা থাকে, সাংসদ থাকে, তাহলে আপনার কাছে সংসদীয় গণতন্ত্র, যেখানে সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আপনার গুরুত্ব থাকতে পারে। কিন্তু যেখানে আপনার হাতে কোনো সংখ্যাই নেই, নিজেরা দুজন হয়ে ওই টালির চালায় হয়তো বসে থাকতে হবে, তাহলে সেখানে আপনার গুরুত্বটা কে দেবে আপনাকে? না, এইটা কিন্তু মূল ইস্যু নয় দিল্লি গমনের, যেটা আমাদের কাছে খবর, আমাদের কাছে সংবাদ মাধ্যমের কাছে সূত্রের খবর, যেটা বিষয়টা এর থেকেও অনেক ব্যাপক, অনেক বড় বিষয়। সেটা খেয়াল করেছেন, যেটা আগামী এপিসোডে নিয়ে আসছি। বর্ডারে কিন্তু
এখান থেকে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা আছে, যারা সিএএ এর আওতায় পড়ে না, তাদের ফিরে যেতে বলা হয়েছে। ফিরে যাও। ফিরে যাচ্ছে, দলে দলে ফিরে যাচ্ছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ গুজরাট থেকে একটি সভাতে বলেওছেন। দিনে 5 থেকে 10,000 যাচ্ছে, এবং ইদানিং যেটা দেখা যাচ্ছে সে সংখ্যাটা আরো বেড়েছে। এবং সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে না, সেটা গোটা দেশ থেকে, যেখানে যেখানে এরা আস্তানা গেড়ে বসেছিল সেখান থেকেই পালাচ্ছে। এবং রাজ্যে এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন, হাওড়া স্টেশনে এবং আরপিএফ কে বলা আছে, এদেরকে একেবারে সরাসরি কোর্টে টোটে নিয়ে যেতে হবে না, সরাসরি বিএসএফ এর হাতে তুলে দাও, তারা তুলে দেবে বিজিবির হাতে, সোজা যাও, ভাগো। কিন্তু সেখানে আর একটা সমস্যা, এই যে তার কাঁটা পড়ছে, আর তারপরে বিভিন্ন জায়গা থেকে ফাঁকা জায়গা পেয়ে যেখান থেকে এরা পালাতে যাচ্ছে, এবার বাংলাদেশ বলছে আমরা নেব না, খুব গোসা, আমরা নেব না। আর ভারতবর্ষ কি বলছে, ও নিতে তোমাকে হবে, আজ নয়তো কাল, না হলে ওই নো ম্যানস ল্যান্ডের ওই জায়গায় বসে থাকো। এখন এই যে ইস্যুটা, এতে করে ওই সেই বসেরা এবার তো কলা চেপে ধরছে। নিরাপদ আশ্রয় স্থল করে দেওয়ার জন্যে বিপুল অর্থ তারা লগ্নি করেছিল ওই তৃণমূল কংগ্রেস সরকারের পিছনে। পশ্চিমবাংলাকে নিরাপদ আশ্রয় স্থল করে দাও, বিপুল বিপুল অর্থ সেখানে লগ্নি হবে, যার ফলশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন এই এক একটা কুচো কাঁচা তোলাবাজ কাউন্সিলর প্রধান, এদের হাতে এই পরিমাণ অর্থ, যে অর্থ খরচ করা দূরে থাক, পাট বাগানে ফেলে দিতে হয়, পুকুরে ফেলে দিতে হয়। এবং তার আবার দলবল সৈন্য সামন্ত কারা ছিল, যারা এই নিরাপদ আশ্রয় স্থলে আশ্রয়টা পাবে এবং তাদের এই ভারত বিরোধী এজেন্ডাকে সফল করতে পারবে। তাহলে মূল জায়গাটা কোথায় আসলো? মূল জায়গাটা আসলো হিসাব এবং হিসাব চাওয়া, লেনা দেনা, পাওনাদার। এবং সেইখানে উত্তর দিতে পারছে না, কারণ এখন কেউ কারণ না, নিজে বাঁচলে বাপের নাম। এখানে সেখানে খোপ খুপড়ি খুঁজে যে যার মতো পালিয়ে বসে আছে। দেখা যাক কতদিন পালিয়ে বসে থাকা যায়, একটু যদি পরিস্থিতি ভালো হয় তবে বেরো। এখন ওই বসেরা তো তাহলেও ছেড়ে দেবে না। তুমি কি করে তোমার খরচা করেছো, তুমি না করেছো সে তুমি বোঝো গিয়া। তুমি হুমকি দিয়ে হোক, চমকি দিয়ে হোক, যেভাবে হোক ভোটটা জিতে তোমাকে ওইখানে সরকার গঠন করতে বলা হয়েছিল, তুমি পারো। পশ্চিমবঙ্গের মানুষ এদের পারতে দেয়নি, কিন্তু ওই বিদেশি বসেরা তারা তো ছেড়ে দেবে না, তারা তো হিসাব চাইছে। যতই তুমি টালির চালা বানিয়ে রাখো, যতই তুমি অশান্তি নিকেতন বানিয়ে সারা পশ্চিমবঙ্গের অধিষ্ঠান ভেবে ফেলো নিজেকে, এখন তো তুমি কিচ্ছু নও, এখন তো তোমার ভিখারির দশা। কিন্তু তাহলে ওই ইনভেস্টমেন্ট গুলো কি হবে? এইখানে আমাদের কাছে আরো সূত্রের খবর, যেটা সেই বসেদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলছে ওই চোরেদের, ওই দুষ্কৃতীদের যে মাথা সে, এবং যারা কুচো কাচারা, আপনাদের কাছে দেখতে হয়তো কুচো কাচারা, তারা ভেবে ফেলেছিল আমরাই সব। আরে এটা ভারতবর্ষ, যেসব বসেদের নির্দেশে তোমরা চলেছো বাপু, অপারেশন সিন্দুরটা মনে করো, কার্গিল মনে করো, 71 মনে করো, হাঁটু গেড়ে বিশ্বের বৃহত্তম আত্মসমর্পণ ভারতীয় সেনার কাছে, হাঁটু গেড়ে অস্ত্র ফেলে, কল্পনা করো অপারেশন সিন্দুরের ওই ঘন্টাগুলোকে চিন্তা করো, মাসুদ আজহারের পরিবারের কথা চিন্তা করো, ভারতবর্ষ কি করতে পারে, পেহেলগাঁওয়ের বদলা কি হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, কল্পনা করো। কাজেই ওই কুপড়ি খাপড়া এই রাজ্যে পালিয়ে ওই রাজ্যে পালিয়ে হোটেলে বসে হবে না।
এটা যেমন হবে না, যেমন আমরা দেশের মানুষজন জানি। এখন রাষ্ট্রবাদকে স্থাপন করবার জন্য বদ্ধপরিকর হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, রাষ্ট্রবাদী মানুষ। তার সাথে কেউ আপোষ করবে না, দেশের নিরাপত্তার সঙ্গে কেউ আপোষ করবে না, এটা বুঝে না। কিন্তু ওই চলছে ওখানে সেই পাওনা গন্ডার হিসাব, আর ওই চোরের মাথা সেখানে গেছে। ব্যালেন্স যে চোরগুলো এখানে ওখানে, এই রাজ্যে সেই রাজ্যে, কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত বসে আছে, এদের হোটেল কল্পনা করলে অবাক হয়ে যেতে হয়। কারোর দুবাইতে 30 খানা, কারোর কর্ণাটকে, কারোর বেঙ্গালোরে, কারোর এই এই ছেড়ে দিন না, বাদ দিন না, এই আমাদের নিউ টাউন ফিউটাউন, রাজারহাট ফাজারহাটেই দেখুন না, এই হোটেলে থেকে লাভ হবে। কিন্তু ওই পাওনা গন্ডার হিসাব কি করে মেটানো যায়? কারণ এখন বলছো তৃণমূল কংগ্রেস ছেড়ে আমরা আলাদা অস্তিত্ব তৈরি করছো, ইনি গেছেন সেই জবাব চাইতে যে তাহলে আগের ইনভেস্টমেন্ট গুলো, পাওনা গুলোর কি হবে? কিন্তু মুশকিল হচ্ছে বাবু, হাতি যখন পাকে পড়ে চামচিকেতেও লাথি মারে, এটাই ভবিতব্য। আর আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সত্য দাপট তেতা কলি, ওই কলির অবসানে যেন সত্য যুগের প্রতিষ্ঠা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ঘোর অন্ধকার রাত্রি আর মধ্য গগনে সূর্য, এ দুটোই ধীরে ধীরে হয়। ওই ঘোর অন্ধকার ত্যাগ করে নতুন সূর্য উদয় হওয়ার পরে তারপরেই কি একেবারে সূর্য মধ্য গগনে চলে যায়? তা না, সেটা দিকে এগোচ্ছে, দিন হচ্ছে, আলো ফুটছে, সময় লাগবে, ধৈর্য লাগবে, মানুষকে সব দিকে নজর রাখতে হবে। তার কারণ ওই যে বলেছিলাম একটা এপিসোডে, ভোটের আগে, জাগতে রহো, আর মানুষ জেগে গেছে। যেখানে যেখানে যা কিছু, মানুষ এখন এত জায়গা জেগে রয়েছে, কোথায় পালাবে, কত দূর পালাবে? সুধী দর্শকবৃন্দ, মানুষের ভাষার এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনাদের মতামত লিখুন। আগামী দিনে এই মানুষের ভাষায় আরো বহু তথ্যবহুল এপিসোড আমাদের নিয়ে আসার ইচ্ছা রয়েছে, এবং প্রচুর দর্শক বিভিন্ন রকমের তথ্য বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তার জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব ভাইটাল কয়েকটা এপিসোড নিয়ে সামনের এপিসোডগুলোতে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতারাম, নমস্কার।